এর মধ্যে রাজ্যে কোনো নির্বাচন নেই, থাকলেও তা আপাতত ঘোষিত হয়নি। কিন্তু কোনো নির্বাচন ছাড়াই মাত্র ৪২ দিনের ব্যবধানে রাজ্যবাসী দেখল রাজ্যের প্রধান সব রাজনৈতিক দলের প্রকাশ্য সমাবেশ। আর সেই সমাবেশগুলো থেকে একে অপরের তীব্র সমালোচনা করল বিভিন্ন দলের নেতৃত্বরা। বামফ্রন্ট বলছে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে রাজ্যে অরাজকতা চলছে, দুর্নীতি ও অপশাসনের স্বর্গরাজ্য পরিণত হয়েছে ত্রিপুরা। গণতান্ত্রিক অধিকার হরণের ট্র্যাডিশন অব্যাহত, ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চলছে। কংগ্রেস বলছে রাজ্যের মানুষ আতঙ্কিত, গণতন্ত্র স্তব্ধ। বিজেপি ধর্ম ও জাতির নামে মানুষকে বিভাজিত করার চেষ্টা করছে। আগামী দিনে রাজ্যে রাজনৈতিক ভূমিকম্প হবে। অন্যদিকে শাসক বিজেপি বলছে বিরোধী দল সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। বাম আমল এবং কংগ্রেস টিউজিএস জোট আমলের তীব্র সমালোচনা করে নেতৃত্বরা বলেন এখন রাজ্যে শান্তি শৃঙ্খলার পরিবেশ রয়েছে। বিজেপি নেতৃত্বাধীন দ্বিতীয় জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ থেকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড জনগণের সামনে তুলে ধরেন নেতৃত্বরা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কার ওপর বিশ্বাস রাখবে রাজ্যের জনগণ? সরকার বলছে বিগত ৭ বছরে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও গ্রাম উন্নয়ন ইত্যাদি সব দিকে রাজ্যের ব্যাপক উন্নয়ন হয়েছে। রাজ্যের আইন শাসন প্রতিষ্ঠা হয়েছে। অন্যদিকে বিরোধীরা বলছে বিজেপি কোনো ধরনের প্রতিশ্রুতি পালন করেনি। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সবকিছুর বেহাল অবস্থা। যা কিছু অল্প বিস্তার কাজ হচ্ছে সেখানেও চলছে ব্যাপক দুর্নীতি ও কমিশন বাণিজ্য। তাই রাজ্যের মানুষ জানতে চায় কে সঠিক বলছে। বাস্তবে কেমন আছে রাজ্যের মানুষ? কেমন আছে রাজ্যের যুবরা? কেমন আছে নারীরা? কেমন আছে সরকারি চাকরিজীবীরা? কেমন আছে ব্যবসায়ীরা? কেমন আছে দরিদ্র অংশের মানুষ? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের ৭ বছর সুশাসন না অপশাসন, তা নিয়ে তক্ক যুক্তি গপ্পে আজ আমার সাথে রয়েছেন বিশিষ্ট বাম নেতৃত্ব শান্তনু দেব এবং বিশিষ্ট বিজেপি নেতৃত্ব রানা ঘোষ। দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। শান্তনুবাবু, প্রথমে আপনার কাছে আসি। সোজা সাপটা প্রশ্ন আজকের আমাদের যে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাইছি আপনাদের দুজনের সাথে, এবং আপনাদের মন্তব্য, আপনাদের বক্তব্য, আপনাদের দলের অবস্থান জানতে চাইছি। রাজ্যের সুশাসন চলছে না অপশাসন? দেখুন, গত ২৯শে জানুয়ারি থেকে ৩১শে জানুয়ারি এই ৩ দিন আমাদের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পার্টির। রাজ্য সম্মেলনকে সামনে রেখে ২৯শে জানুয়ারি আমাদের প্রকাশ্য সমাবেশ। আমরা এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল। আমরা আমাদের প্রকাশ্য সমাবেশের জন্য প্রায় ২ মাস আগে আমরা স্বামী বিবেকানন্দ ময়দান, যেটা আস্তাবল মাঠ, সেটাতে আমরা প্রকাশ্য সমাবেশ করার জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরকে আমরা চিঠি দিয়েছি। চিঠি যখন দিই তখন ওরা বলে হ্যাঁ ঠিক আছে, ওই ডেটে খালি আছে, আস্তাবল ময়দানে আপনারা প্রোগ্রাম করতে পারবেন। কিন্তু আমরা যে প্রোগ্রাম করতে পারবো তার নিশ্চয়তা যে লেটারটা সেইটা আমাদেরকে দেওয়া হয়নি। পরবর্তী সময় চট করে আমাদেরকে জানানো হয় ওই ডেটে আস্তাবল ময়দানে সরকারি প্রোগ্রাম আছে, আপনাদের প্রোগ্রাম এখানে করা যাবে না। পরবর্তী সময় আমরা উমাকান্ত মাঠ চাই। এখন অনেকেই বলতে পারে, হয়তো আমার এখানে যে বিজেপির বন্ধু আছে ওনারা বলতে পারবেন যে খোলার দিনে আপনারা উমাকান্ত মাঠ কিভাবে চাইলেন। আমরা চাইলাম এটা ওদের মুখ থেকে কথাগুলি শোনার জন্যই চাইলাম। আমরা জানি স্কুল খোলা, ওই দিনে আমরা এখানে প্রোগ্রাম করতে পারবো না। কিন্তু আমরা দেখেছি স্কুল খোলার দিনে এই উমাকান্ত মাঠে জেপি নাড্ডা এসে প্রোগ্রাম করে গিয়েছেন। আমরা চাইলাম, আমাদেরকে না করে দেওয়া হলো। পরবর্তী সময় আমরা যখন ওরিয়েন্ট চৌমুনিতে আমরা যখন প্রোগ্রাম করার জন্য আমরা তৈরি হচ্ছিলাম, তারপরও প্রশাসন থেকে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে আমাদের উপর। যাই হোক, এক প্রকার পুলিশের অনুমতি ছাড়াই বলতে পারেন আমরা যেভাবেই হোক আমাদের রাজ্য সম্মেলনের এই প্রকাশ্য সমাবেশ আমরা সেখানে সংগঠিত করেছি। এই যদি রাজ্যের শাসকের অবস্থান হয় যে রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলকে তার রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না, তাকে প্রকাশ্য সমাবেশ করার জন্য মাঠ দেওয়া হবে না, বিভিন্ন ধরনের
অজুহাত সৃষ্টি করে, কোনো মাঠেই দেওয়া হচ্ছে না, যে জায়গায় সভা করব সেই জায়গায় সভা করার জন্য বিভিন্ন ধরনের মানে বাধা সৃষ্টি করছে। আমাদের রাজ্য সম্পাদককে পুলিশের শীর্ষ আধিকারিক ডেকে বলছে 3000-এর বেশি লোক যেন আপনাদের যেন না যেন হয়। তো একটা পুলিশ অফিসারের মধ্যে এই কথাবার্তাগুলি কোথা থেকে আসে? নিশ্চয়ই প্রশাসনের মধ্যে এবং বিজিবির যারা রাজ্যটাকে পরিচালনা করছে তারাই এই কথাগুলো মানে বলার জন্য পুলিশকে বাধ্য করছে। তো এই যদি পরিস্থিতি যদি হয় তাহলে আপনি রাজ্যটা আপনি সুশাসন কিভাবে বলবেন? তার পরবর্তী সময় আলোচনার মাধ্যমে আরো বিভিন্ন কিছু উঠে আসবে, অবশ্যই উঠে আসবে। আপনি শিক্ষা বলছেন, স্বাস্থ্য বলছেন, রাজ্যের অর্থনৈতিক অবস্থা বলছেন, দুর্নীতির অবস্থা বলছেন, সবগুলি তুলে ধরবো আস্তে আস্তে। এটা কখনোই বিজিবির এই শাসন সুশাসন হতে পারে না। এটা সম্পূর্ণ অপশাসন এবং দুঃশাসনের একটা রাজত্ব এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যে চলছে। ওকে, আসবো আপনার কাছে আবার। রানাবাবু, অপশাসন এবং দুঃশাসনের রাজত্ব চলছে ত্রিপুরায়। নমস্কার। আজকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারা আমাকে শুনতে পাচ্ছেন সকলকে বসন্তকালের শ্রেষ্ঠ উৎসব দোলযাত্রার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখুন, অসুবিধা একটা হতে পারে, দুটো হতে পারে, অভিযোগ একই বিষয় নিয়ে একবার দুবার তিনবার অভিযোগ হতে পারে, বারে বারে অভিযোগ, ব্যক্তি বিশেষ অভিযোগ। আমার মনে হয় কোথাও, কারণ এই সমস্ত বিষয় নিয়ে যখন বিগত সময়ে অনেকবার চর্চা হয়েছে, আলোচনা হয়েছে, প্রশাসনিক বিষয়টা দপ্তরে কি হয়েছে এটা এতটা আমি বলতে পারবো না, কারণ আমি দপ্তরের লোকও নই, প্রশাসনের লোক নই। যতটুকু আমি শুনেছি, আমার কাছে খবর এসছে, উনি খুব সুন্দর করে গুছিয়ে বললেন। গুছিয়ে বলাটা ওদের অভ্যাস। প্রথম বললেন আস্তাবল ময়দান, স্বামী বিবেকানন্দ ময়দানটা ওরা চেয়েছে, কিন্তু ওদেরকে দেওয়া হবে বলা হয়েছে, কিন্তু কোনো লিখিত দেওয়া হয়নি। এইখানে উনি একটা অভিযোগ করেছেন, এটার কোনো প্রমাণ নেই, কিন্তু দেওয়া হবে বলেছে। এবার আসলো উমাকান্ত ময়দান, এবং উনি বলছেন যে ওরা ইচ্ছাকৃতভাবে উমাকান্ত ময়দান চেয়েছে স্কুল খোলার দিনে। তো এখানেও একটা অভিযোগ, এবং পাশাপাশি এটাও আমি বলতে পারি যে একটা সুশাসনের সরকার, রাজ্য সরকারের উপরে দোষারোপ করা, আঙ্গুল তোলা, কালিমালিপ্ত করার একটা প্রয়াস, যে স্কুল খোলার দিনে স্বাভাবিক কারণে প্রশাসন নয়, স্কুল কর্তৃপক্ষই না করবে। তো এটা হলো দ্বিতীয় বিষয়। উনি বলছেন যে প্যারাডাইস চমনি জায়গাটা ওনারা তৃতীয়বারের মতন চেয়েছেন, ওখানেও তাদেরকে সঠিক কিছু বলা হয়নি। সঠিক কি বলা হয়নি, কাগজপত্র কোথায়, এটা নিয়ে কোনো আলোচনা না, যে ওদেরকে পারমিশন দেওয়া হয়েছে কি না হয়েছে এটাও কোনো কিছু বলা হয়নি। পরবর্তী সময় আবার বললেন যে ওদেরকে, ওরা যে সভাটা করেছে এটা পারমিশন ছাড়াই করেছে। কিন্তু আমি যদি দেখি যে ওরিয়ন চৌমুনিতে আমাদের আরেক বিরোধী দল কংগ্রেসের যে সভাটা হলো, তারা প্রপার ভাবে পারমিশনের জন্য জমা দিয়েছে, ওদেরকে পারমিশন দেওয়া হয়েছে আমি যতটুকু জানি, এবং ওরা সভা করেছে। এবং পরবর্তী সময় উনি আরেকটা অভিযোগ তুললেন, কার বিরুদ্ধে? আরক্ষা প্রশাসনের রাজ্যের যিনি সর্বাধিক মুখ, পুলিশ মহানির্দেশক যিনি আছেন, ওনার বিরুদ্ধে তুললেন। এবং এই ধরনের অভিযোগ বারে বারে একটা বিষয় নিয়ে আজকে তিপ্রামথা সভা করছে, আপনারা দেখেছেন। আর আপনি বললেন তিনটা রাজনৈতিক দল, আমি তিনটা বলবো না, আমি চারটা বলবো। তিপ্রামথাও একটা সভা করেছে, কিন্তু হ্যাঁ, তিপ্রামথা করেছে, কংগ্রেস করেছে। এবং সারা রাজ্যের অবস্থান যদি আপনারা দেখেন, তাদের যে বিভিন্ন সামাজিক সাইটগুলো আছে, রাজনৈতিক সামাজিক সাইটগুলো আছে, এগুলো খুললেই আপনারা দেখতে পারবেন তাদের বিভিন্ন ছোট ছোট মিছিল হচ্ছে রাজ্যের আনাচে কানাচেতে। তো ওটার জন্য তো পারমিশনের দরকার হয়। তো অভিযোগটা খালি ওই দিনের 29 তারিখের সভা নিয়েই ওদের অভিযোগ, যে রাজ্য সরকারকে
রাজ্য প্রশাসনকে, বিভিন্ন দপ্তরকে কিভাবে কালিমালিপ্ত করা যায়, এটা তাদের দীর্ঘদিনের প্রয়াস। এবং সিপিএম রাজ্যের মানুষকে মিথ্যা কথা বলে, মিথ্যা অভিযোগ তুলে, এই যে ভুল ভ্রান্তি শব্দগুলো তারা বারে বারে উচ্চারণ করে, সেটা আজকে নতুন কোনো কিছু নয়। এবং তারা ভালো করেই জানে যদি উমাকান্ত মাঠ তারা নিতে পারত বা নিত, তাহলে তারা ওই মাঠের 1/3 বোধহয় পরিপূর্ণ করতে পারতো না, আমার মনে হয় আর কি, আজকে তাদের যে অবস্থান। বাকি রইল আমাদের উমাকান্তর যে মাঠটা, সেটাও বড় মাঠ আমি যতটুকু জানি, এবং সেটাও তারা পরিপূর্ণ করতে পারতো না, কারণ তারা নিজেই বলছে যে আমরা ইচ্ছে করে, জানি পারমিশন পাবো না স্কুল কর্তৃপক্ষ থেকে, ইচ্ছে করি আমরা বলেছি। আমরা একটু সেই বিষয়গুলোতে একটু এগিয়ে যাব, আমি বলছি, তো তার মানে কি প্রতিটা ক্ষেত্রে প্রতিনিয়ত রাজ্য সরকারকে একটা কালিমালিপ্ত করার প্রয়াস, রাজ্য সরকারকে মিথ্যা অভিযোগ তুলে একটা মানুষের সামনে, রাজ্যের জনগণের সামনে, সাধারণ মানুষের সামনে একটা কুমতলব করে ওরা এই ধরনের একটা ছক কষেছে। কারণ তাদের কাছে আজকে কোনো রাস্তা নেই, কোনো কিছু নেই তাদের কাছে, না লোকবল আছে, না দলীয় কর্মী সমর্থকরা ওদের সঙ্গে সঠিকভাবে তাদের সঙ্গ দিচ্ছে, না প্রশাসনিক লেভেলে তারা যেই ধরনের কি বলবো, তারা যেই ধরনের আগে, তারা তো বিরোধী দল কখনো ছিল না, আজকে বিরোধী দলের কি ধরনের অবস্থান হয়ে থাকে সেটা তো তাদের অভ্যাস নেই। তো তারা কিভাবে পুরো মাত্রায় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে সেটার প্রয়াস তারা প্রতিনিয়ত চালিয়ে থাকে। এবং বিগত 29 তারিখের সভার পরে তারা আজকে উনি যেই কথাটা বললেন, বিগত ওদের যে সংগঠনের বিভিন্ন কর্মীরা আছে, নেতৃত্বরা আছে, আমি শুনেছি তারা বলেছে গাড়ি আসতে দেয়নি, তাহলে সভা কি করে হলো, গাড়ি আটকে দিয়েছে, তাহলে সভা কি করে হলো। তো এই ধরনের যদি অভাব অভিযোগ থাকে সেটা সিপিএমই করতে পারে, এবং তাদের মধ্যে এটা নতুন কোনো কিছু নয়, এবং এটা শুনতে শুনতে এই রাজ্যের মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এখন আমরা নতুন অভিযোগ কিছু চাই, যে তারা নতুন কিছু তুলে ধরুক, এটা তো মানুষ শুনেছে তাদের এই ধরনের মিথ্যা অপপ্রচার। সুশাসন চলছে না, অপশাসন, এখন সেটা জানতে চাইছিলাম আপনার কাছে। আপনি ওনার বক্তব্য খণ্ডন করেছেন, এবং আপনি যেটা বলছিলেন যে সিপিএম শুধু অভিযোগ করছে যে গাড়ি আসতে দেয়নি বা রাস্তায় পথ আটকানো হয়েছে, মিছিল আসতে দেওয়া হয়নি। আপনি হয়তো জানেন বা হয়তো অবগত নন, কংগ্রেসও কিন্তু ঠিক একই অভিযোগ এনেছেন যে ওনাদেরও যারা কর্মী সমর্থক, তারা তো মাস্তুত পিস্তুত ভাই, তারা এক ঘরে বসে, তারা ডিনার করে, লাঞ্চ করে, এক থালে বসে খায় তারা। বিগত দিনে রাজ্যের মানুষ যেটা দেখেছে, তারা একে অপরকে গালিগালাজ করত, গালমন্দ করত, বিভিন্ন ধরনের অপপ্রচার করত একে অপরের বিরুদ্ধে, এবং রাজ্যের মধ্যে তাদের যে বিরোধী দল কে, সিপিএম এর বিরোধী কে, কংগ্রেস, এটা রাজ্যের মানুষ রাজ্য সৃষ্টির পর থেকে দেখে এসছে। তো এদের সঙ্গে যখন তারা দিল্লিতে দোস্তি, রাজ্যে কুস্তির বিষয়টা যখন রাজ্যের মানুষ বুঝে গিয়েছে, তো আজকের দিনে তাদের অবস্থান তো এটাই হবে। আজকে তারা কি করছে, তারা একে অপরের যে অভাব অভিযোগটা ওর থেকেও শিখছে, ওর থেকেও জানছে, এবং সেটাই তুলে ধরছে। আসবো আপনার কাছে, আমরা একটু স্পেসিফিক আলোচনা চাইবো, কারণ দর্শক বন্ধুরা যারা দেখছেন, এই অভিযোগগুলো বা এই যে কথাগুলো উঠে আসছে, সেগুলো কিন্তু বহুদিন ধরে একই কথা উঠে আসছে। আমরা একটু নতুনত্ব কিছু জানতে চাইছি। দুটো রাজনৈতিক দল রয়েছে, শাসক রয়েছে, বিরোধী রয়েছে, তর্ক যুক্তি গপ্পে আমরা কয়েকটা বিভাগে মানুষ কেমন আছে জানতে চাইব। প্রথমে অবশ্যই রাজ্যের যুবদের, যারা আগামীর ভবিষ্যৎ, যারা আমার সঙ্গে দুজন যুব নেতৃত্ব রয়েছেন অবশ্যই যারা, এবং আমরা জানতে চাইব যুবরা কেমন আছে, কর্মসংস্থানের ব্যবস্থায় কতটা সন্তুষ্ট রাজ্যের যুবরা বিগত 7 বছরে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের এই শাসনকালে। শান্তবাবু, বিজেপি জোট সরকারের শাসন ব্যবস্থায় রাজ্যের মানুষ কিরকম আছে, যুবরা কিরকম আছে, আমি যদি প্রথমত বলি, মানুষের একটা মৌলিক চাহিদা থাকে, শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, খাদ্য, বাসস্থান, এটা মানুষের মৌলিক চাহিদা। আমি রাজ্যের যুবরা কিরকম আছে, আমি আপনাকে, যারা আজকে স্কুলে পড়াশোনা করছে তারাই আগামী দিনের রাজ্যের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ হবে। আমি একটা পয়েন্ট ধরে বলছি, শিক্ষা ব্যবস্থা। বিজেপি ক্ষমতায় আসার পর
রাজ্যের সরকারি স্কুলে ছাত্র কমেছে 65,000, 65,000 স্টুডেন্ট ড্রপ আউট বিজেপি সরকার ক্ষমতায় আসার পর। তার মূল কারণ হলো, এই তথ্যটা কার দেওয়া সেটা একটু জানবো। এই তথ্যটা দেশের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের থেকে যে সমস্ত সার্ভেগুলো করা হয় তার তথ্য এখানে আমি বলছি। আচ্ছা, তার নির্যাস। তার নির্যাস। ওকে। 65,000 স্কুল বন্ধ হয়েছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 2018 সাল থেকে এখন পর্যন্ত। 65,000 স্কুল বন্ধ, 65,000 স্টুডেন্ট ড্রপ আউট হয়েছে। তার মূল কারণ, এই 65,000 ড্রপ আউট হওয়ার মূল কারণটা হলো আপনার প্রচুর পরিমাণে শূন্য পদ অবলুপ্ত হয়েছে। স্কুল বন্ধ হয়েছে। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল তখন যেই গ্রামে 500 লোকের বসবাস, সেই গ্রামেই একটা স্কুল স্থাপন করে দিয়েছে, যাতে সেই গ্রামের ছাত্রছাত্রীরা যেন দূরে কোথাও যেতে না হয়। পাহাড়ি এলাকা, গ্রামীণ এলাকা, অর্থনৈতিকভাবে মানুষ একটু দুর্বল, যদি তার বাড়ির সঙ্গে তার স্কুলটা থাকে, তার গ্রামে স্কুলটা থাকে, তাহলে মা বাবা সেখানে তাকে পাঠাবে পঠন পাঠনের জন্য। এই বিজেপি সরকার আসার পর 962টি স্কুল বন্ধ করে দেয় বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী, এক কলমের খোঁচায়। এখন আপনি যদি দেখেন উপজাতি এলাকায় এমনিতেই পড়াশোনার দিকে তাদের একটু অনীহা আছে গ্রামীণ এলাকার মানুষের। বামফ্রন্ট সরকার বহু সংগ্রাম করে তাদেরকে স্কুলমুখী করেছে। একটা সময় দশরথ দেব জনশিক্ষা আন্দোলন এই সমস্ত কিছু করে মানুষকে, উপজাতিদেরকে শিক্ষার আলোয় নিয়ে এসেছিলেন। এখন যেই 962টা স্কুল বন্ধ হলো, অটোমেটিক্যালি আপনার মা বাবারা তাদেরকে স্কুলমুখী আর করেননি, পাঠাননি। ড্রপ আউটের সংখ্যা সেই জন্য 65,000 হয়ে গেছে। এই মুহূর্তে রাজ্যে বর্তমানে স্কুল আছে 4,238টি স্কুল রয়েছে। এই 4,238টি স্কুলের মধ্যে বিদ্যাজ্যোতি স্কুল করেছে বিজিবি 125টি, যার মধ্যে ন্যূনতম কোনো পরিকাঠামো নেই। 2,344টি স্কুলে কোনো শৌচাগার নেই। ওনারা বলছেন সুশাসন। আগে ছিল, এখন পরিকাঠামো ভেঙে গিয়েছে, মানে এইগুলিকে মেরামত করবে তার কোনো ধরনের কোনো পরিকল্পনা নেই। 2,344টি স্কুলে কোনো শৌচাগার নেই। আচ্ছা, 1,112টি স্কুল, তার মধ্যে এইগুলি হলো বালিকা বিদ্যালয়। এইগুলির মধ্যে শৌচাগার না থাকার ফলে সেই সমস্ত বালিকারা এবং স্কুলের শিক্ষিকারা পাশের বাড়িতে গিয়ে সেই শৌচালয় বা টয়লেট ব্যবহার করছে। আমার বিজেপির বন্ধু বলবেন সুশাসন, ওনারা গলা চেঁচিয়ে বলেন সুশাসন, মিডিয়ায় এসে কথা বলেন সুশাসন, প্রচার করেন সুশাসন, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত দপ্তরের মন্ত্রীরা বলেন সুশাসন চলছে। তো সুশাসনের একটু চেহারাটা আমি বলছি। 1,898টি স্কুলে বিদ্যুৎ নেই, অর্থাৎ ছাত্রছাত্রীরা যে পড়াশোনা করবে, উপরে একটা ফ্যান চলবে এই গরমের মধ্যে, সেই ব্যবস্থাটা নেই। লাইটের অবস্থা মানে কোনো ব্যবস্থা নেই। এবং 836টি স্কুলে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা যে পানীয় জল যে পান করবে, সেই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। গত 7 বছরে প্রায় 5,888টি শিক্ষক পদ অবলুপ্ত হয়েছে বিজেপি সরকারের কারণ। এই যে 5,888টি শিক্ষক পদ, চাকরি কারা পেত? এই রাজ্যের শিক্ষিত যুবকরা পেত। এই পদগুলোকে অবলুপ্ত করা হয়েছে। তো রাজ্যের কর্মসংস্থানের যে একটা চিত্র, এই শিক্ষা থেকে কর্মসংস্থানের চিত্রটা এখানে ধীরে ধীরে আস্তে আস্তে বেরিয়ে আসছে। অর্থাৎ এটা হলো সরকারের বেকার বিরোধী যে মনোভাব, কর্মসংকুচন নীতি এই সরকারের, এটা সম্পূর্ণভাবে পরিস্ফুটিত হয়ে উঠে আসছে। 2018 এবং 19 এই অর্থ বছরে আপনার এই সার্ভেতে দেখা গেছে রাজ্যের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হলো 5,31,868 জন। 2023-24 সালে যখন এই সার্ভেটা যখন হয়, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট দেখতে পায় 5,08,036 জন আছে। অর্থাৎ এই যে 65,000 ড্রপ আউট হলো, দায়ী কে? রাজ্যের সরকার। রাজ্যের সরকার বেকারদের কর্মসংস্থান নেই বললেই চলে। জেআরবিটির মাধ্যমে লোক নিয়োগ করলেন, রাজ্য থেকে কিছু লোক নিলেন, বহু লোক রাজ্যের বাইরে থেকে নিয়োগ করা হলো, বহু আন্দোলন হলো, বহু কথা হলো,
কিন্তু কর্ণপাত করলেন না। হুম। বিভিন্ন দপ্তরের ইন্টারভিউর জন্য মন্ত্রী বসে মহাকরণে বসে সাংবাদিক সম্মেলন করে বলেন কি যে এই দপ্তরে এতগুলো লোক নিয়োগ করা হবে, টোটাল 151টা পোস্ট বেরিয়েছে, 300 এতটা পোস্ট বেরিয়েছে, খুব শীঘ্রই তার বিজ্ঞপ্তি জারি হবে। বিজ্ঞপ্তি জারি হয়, বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ারা দেখায়, বিজ্ঞপ্তি জারি হয়, 2 মাস 3 মাস 6 মাস যায়, দপ্তরের ডাইরেক্টরকে দিয়ে একটা বিজ্ঞপ্তি জারি করে, একটা নোটিফিকেশন জারি করে দেন যে সমস্ত প্রক্রিয়াকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো এই তো অবস্থা। আজকে রাজ্যের বেকাররা কর্মসংস্থানের জন্য দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছে। শুধু তা না, এই ছেলেমেয়েরা কর্মসংস্থান হিসেবে আমি বলবো বিপথে চালিত হচ্ছে। এখন নেশাকে তারা মানে ব্যবসা হিসেবে ধরে নিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘটনার সঙ্গে বিজিবির কোনো না কোনো লোক জড়িয়ে যাচ্ছে। গতকালকেও দেখতে পেলাম আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে রবীন্দ্র ভবনের সামনে একটা স্কুটি অ্যাক্সিডেন্ট করলো, খুব মানে ভালোভাবে ইনজুর্ড হয়েছে। পুলিশ গিয়ে যখন রিকভারি করে ওকে যখন হাসপাতালে যখন পাঠালো, তার স্কুটিটাকে যখন পুলিশ যখন রিকভারি করলো, তার স্কুটির নিচ থেকে মানে টুল বক্স থেকে বিজিবির বিভিন্ন সামগ্রী, ফ্ল্যাগ থেকে এগুলি বেরিয়ে আসলো, সঙ্গে নেশা সামগ্রী বেরিয়ে আসলো। শুধু তা না, প্রত্যেকটা জায়গায় বিশাল করেও আমরা দেখতে পেলাম যে নেশা কারবারের সঙ্গে যে যুবক ধরা পড়লো সে বিজিবির যুব মোর্চার নেতা। এই সূর্যমণিনগরে আমতলী থানার পুলিশ গ্রেপ্তার করলো কে? বিজিবির যুব মোর্চার নেতা। তো এই যে মানে কর্মসংকুচন নীতির ফলে যে যুবরা যে কর্মসংস্থান পাচ্ছে না, তার ফলে তারা কিছু কিছু বিপদে চলে যাচ্ছে, নেশায় আসক্ত হচ্ছে, নেশায় ডুবে যাচ্ছে, নেশা কারবার তারা করছে, নেশার সঙ্গে তাদের মানে যোগাযোগটা বাড়িয়ে নিচ্ছে। ভয়ঙ্কর ব্যাপার, রাজ্যটাকে মানে উঠায় নিয়ে যাচ্ছে। আমরা রানাবাবুর কাছে যাই। রানাবাবু, আপনি শুনলেন অভিযোগগুলো, বিশেষ করে শিক্ষা দপ্তরের ব্যাপার যেগুলো নিয়ে, শিক্ষার যে ব্যাপারটা বলছি, আমি একে একে বলি। এবং তারপর খুব গুরুতর অভিযোগ যেটা, বেকাররা কর্মসংস্থানের অভাবের জন্য তারা নেশার বাণিজ্যে সঙ্গে যুক্ত হচ্ছেন, এবং এক একটা উদাহরণ উনি তুলে ধরছিলেন। বলছি, আমি একে একে বলি। হ্যাঁ, ওনার প্রথম শব্দটা ছিল 65,000 স্টুডেন্ট ড্রপ আউট আছে। তো 65,000 স্টুডেন্টের যে তথ্যটা ড্রপ আউট আছে, সেই তথ্যটা উনি কোথা থেকে পেয়েছেন, কোন সংস্থার সার্ভে, এবং সেই সংস্থার অথেন্টিকেশন কি আছে, বৈধতা কোথায় আছে, সেটাও এখানে যাচাইয়ের ব্যাপার আছে। আদতেও কি এরকম কোনো কিছু আছে কিনা সেটাও বোঝার ব্যাপার আছে। এবার আমি বললাম ওই উলুবনে মুক্ত ছড়ানোর মতন ঘটনা, অন ক্যামেরা বসে, স্টুডিওতে বসে অনেক ধরনের অভাব অভিযোগ উনি করেছেন। পরবর্তী সময়ে উনি এটাও বলবো যে 65,000 স্টুডেন্টের কথা যে বললেন, এটা হয়তো এরকম অভিযোগও হতে পারে যে সিপিএম আমলে রেগার মাটি খনন করার যে জায়গার পরিমাপ কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেওয়া হয়েছে, সেটা আমরা সকলে জানি, সেটার আয়তনটা পরবর্তী সময় আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যের যে ভৌগোলিক আয়তন তার থেকে বেশি। মানে ত্রিপুরা রাজ্যকে পুরো খনন করে বাংলাদেশেরও কিছু অংশ খনন করেছে রেগার তালাতে। এটা অভিযোগটা অনেকটা সেই রকমই আমার মনে হচ্ছে। উনি বলেছেন বাড়ির পাশে স্কুলের ব্যবস্থা করে দিয়েছেন সিপিআইএম সরকার। তো প্রত্যেকটা বাড়ির পাশে যে স্কুলের ব্যবস্থা করে দিয়েছেন সিপিএম সরকার, বাড়ির পাশে বলিনি, সেই জন্য ওই গ্রামে করে দিয়েছে। যখন যারা শুনতে পারছে 500-র মতো লোকের বসবাস আছে, আপনি যখন কথা বলেছেন আমি একটা শব্দ করিনি, আপনি ভুলভাল বলেন, আমি কথা বলি, আপনি আবার অভিযোগ করবেন। শুনুন, রানাবাবু বলেছে যে গ্রামে 500, না 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 না, আমি পাশের কথা বলছি, এই কারণে বলছি আপনারা যারা শুনতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, পাশের বাড়ির পাশের শব্দটা বলেছে কিনা আপনারা, না 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 প্লিজ আপনারা যখন প্রথম থেকে দেখবেন সেটা দেখে নেবেন। এটা বলেছে, সেই জন্যই আমি এটা লিখে রেখেছি। তো একটু আপনি যখন কথা বলেছেন আমি বলিনি কথা। না 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 না, শান্তবাবু আমি বলছি এইবার না না কথা, আর কি রে বাবা, তাহলে তো আপনার প্রত্যেকটা কথাতে আমি কথা বলবো। রানাবাবু আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনার প্রত্যেকটা কথাতে আমি কথা বলবো। উনি যে অভিযোগটা এনেছেন, উনি বলেছেন যে, আমি বলছি তো, আমি বলছি না না না, আমাকে একটু বলতে দিন। শৌচাগার নেই যেখানে, আরে শৌচাগার তো আসছি, আমি শৌচাগারের কথা আসছি, পাশের বাড়িতে শৌচাগারের ব্যবহারের জন্য। না না না, শৌচাগারের কথাটা আমি বলিনি, এখনো বলবো, এটা কথাও বলবো।
তো বাড়ির আশেপাশে এলাকাতে স্কুলের ব্যবস্থা করে দিয়েছেন। এর জন্যই আমাদের সরকার আসার পর প্রায় 300-র উপরে স্কুল প্রথম অবস্থাতে বন্ধ করা হয়েছে, এই কারণে যে ওই স্কুলগুলোতে স্টুডেন্ট দেখা গিয়েছে 4জন 5জন, টিচার 7জন 8জন। এবার ওই টিচারগুলো যারা অবৈধভাবে তারা বিভিন্ন সময়ে ওই স্কুলগুলোতে নিয়োগ করেছে, আপনারাও জানেন এই রাজ্যের বুকে তারা শিক্ষা নিয়ে কথা বলছে। শিক্ষার হাল হকিকতে 10,323-এর মতন শিক্ষকদের ওরা কিভাবে বাঁকা পথে চাকরি দিয়েছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে কোন জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে এই রাজ্যের মানুষের অজানা নয়। তাদের যে নেতৃত্বরা, মন্ত্রীরা তৎকালীন সময়ে রাজ্যের 10,323 জন শিক্ষিত বেকারকে তারার জীবন ধূলিসাৎ করে দিয়েছে, এই রাজ্যের মানুষ সবই জানে। এটা নিয়ে ওরা কথা না বললেই শ্রেয়। এইবার বলছি, যেই স্কুলগুলোতে 2জন 4জন স্টুডেন্ট, শিক্ষক আছেন 10 জন 12 জন 8 জন 9 জন, আমাদের সরকার এসে কি করেছে, ওই স্কুলগুলোকে ক্লোজ করে যেখানে ধরেন 6-7টা স্কুল, সেটাকে অ্যাসেম্বল করে একটা স্কুলে নেওয়া হয়েছে। কেন নেওয়া হয়েছে? দেখা গিয়েছে সার্ভে করে পাহাড়ে, বিশেষ করে জনজাতি এলাকাতে যে স্কুলগুলো আছে, আগরতলাতে বসে যে শিক্ষকরা বসে আছেন, তারা ওইখানে একজন সাব টিচার নিয়োগ করেছেন। ওই সাব টিচার গিয়ে ওইখানে অ্যাটেন্ডেন্স দিয়ে আসতো রোজ দিন, আর উনি মাসে 1 দিন গিয়ে 2 দিন গিয়ে, বেতনের সময় তো বেতন ঢুকে যেত, গিয়ে খালি রেজিস্টারটা মেনটেন করতো, অন্য কিছু যা যা করার সেই ব্যবস্থা করে দিয়ে আসতো। এটা হলো ব্যবস্থা, উন্নয়ন ওদের সময়ের। এবার বলছি, উনি যে বিদ্যুতের কথা বললেন, কতটা স্কুলে বিদ্যুৎ নেই, শৌচালয় নেই। আমি বলছি দাদা, এই স্কুলগুলো নির্মাণ কবে হয়েছে? বিজেপির সময় নির্মাণ হয়েছে? একদমই না। উনি তো বললেন এই স্কুলগুলো নির্মাণ হয়েছে সিপিএম এর সময়ে। তাহলে শৌচালয় কেন সিপিএম এর সময় নির্মাণ হয়নি? বিদ্যুৎ কেন সিপিএম এর সময় আসেনি? আপনি কথা বলেছেন, সময় কথা বলিনি। জল কেন? আরে দাঁড়ান দাদা, জল কেন আসেননি? উনি বলেছেন আচ্ছা, আসছি। ছিল, এখন সেটা মেইনটেনেন্সের অভাবে উনি সেগুলো ভেঙে নষ্ট করে এইবার দিয়েছেন। শুনুন, বিজেপির সরকারের আমলে আমরা যদি 2026-এর মধ্যে আমরা টার্গেট রেখেছি, আমরা যদি 100% বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে পারি, তাহলে সরকারি স্কুলে আমরা জল পৌঁছাবো না কেন? আমাদের সরকার কেন জল পৌঁছাবে না সরকারি স্কুলগুলোতে? আমাদের টার্গেট 2026-এর মধ্যে রাজ্যের 100% বাড়িতে তারা যেন পানীয় জল সেই পাইপলাইনের মাধ্যমে পেয়ে থাকে। উনি জনজাতি উপজাতিদের কথা বলেছেন, উনি একটা কথা খুব সুন্দর করে বলেছেন, উপজাতিদের পড়াশোনায় অনীহা। যারা আমার কথা শুনতে পাচ্ছেন, উনি কোন হিসাবে বললেন রাজ্যের উপজাতি ভাইয়েরা বোনেরা পড়াশোনায় অনীহা? আজকে এই রাজ্যের বুকে উপজাতি ভাইয়েরা বোনেরা আইএস হয়েছেন, আইপিএস হয়েছেন, টিসিএস হয়েছেন, কত বড় বড় লেভেলে চাকরি করছেন, দেশের বিভিন্ন জায়গায় সুনাম অর্জন করেছেন। আর সেই উপজাতি ভাই বোনদের উনি বলছেন কি তাদের পড়াশোনায় অনীহা। তো আমি উনাকে বলবো, উপজাতি ভাই বোনদের নিয়ে সিপিএম এর যে মায়াকান্না, সেটা বিগত দিনে ছিল, আজকে উনি প্রকাশ্যে তুলে ধরেছেন। এবং এই উপজাতিদের ভোট ব্যাংক বানিয়ে তারা বিগত দিনে বারংবার তারা 21 নম্বর সিট থেকে গোনা শুরু করতে রাজ্যের বুকে 20টা উপজাতি সিট ছিল তাদের ধরা, এটা আজকে প্রমাণিত। দেখুন, আজকে উনি দক্ষিণ ভারতের কথা বলছেন যে এই রাজ্যের ছেলেরা মেয়েরা দক্ষিণ ভারতে গিয়ে পড়াশোনা করে, দক্ষিণ ভারতে গিয়ে চাকরি বাকরি করে। আমাদের সরকার আসার আগে 2017-18 সালে আপনারাই নিউজ করেছেন যে এই রাজ্যের বিভিন্ন সময়ে যারা দক্ষিণ ভারতে পড়াশোনা করতে গেছে, চাকরি বাকরি করতে গেছে, আমাদের রাজ্যের তৎকালীন সময়ে যিনি দায়িত্বে ছিলেন প্রভারী সুনীল দেওধরজি, উনি দক্ষিণ ভারতের স্টুডেন্টদের নিয়ে ওইখানে তৎকালীন সময়ে সেমিনার করেছেন, বিভিন্ন ধরনের ত্রিপুরার স্টুডেন্টদের নিয়ে আলোচনা সভা রেখেছেন। নির্বাচন 2018-তে সরকার হওয়ার আগে একটি নয়, কয়েকটি করে সভা রেখেছেন। তো তাদের সময়ে তারা দক্ষিণ ভারতের যে স্টুডেন্টরা যেত, চাকরিতে যেত, তাদেরকে নিয়ে তো সভা করা হয়েছে। তো এই ধরনের ভুল ভ্রান্তি, অভাব অভিযোগগুলো তারা মিথ্যে কথা, মিথ্যে অপবাদ রাজ্যের মানুষকে বারংবার দিয়ে থাকে। আজকে শুনুন, বেকারদের কথা বলছি, বলছি আমি
বেকার যে শব্দটা সেটা সিপিএম আমলে শোনা যেত, আমাদের সময় আমরা বেকার কোনো শব্দ নেই, আমাদের সময়ে কর্মসংস্থানের শব্দ আছে। বেকার বলে কোনো শব্দ আমাদের ডিকশনারিতে নেই। আমরা কি করেছি? আমরা কর্মসংস্থান দিয়েছি, আত্মনির্ভর করার ব্যবস্থা করে দিয়েছি। তাদের সময়ে এই রাজ্যের বুকে আত্মনির্ভর কি করে হওয়া যায় সেটার কোনো ব্যবস্থা ছিল না। এই রাজ্যের বুকে হাজার হাজার একর জমিতে গাঁজা চাষ হতো, কেউ ধরতো না। আজকে দিকে দিকে তারা যে নেশার কথা বলছে, কিভাবে বলছে? কারণ আমাদের সময়ে প্রতিদিন প্রতিনিয়ত আরক্ষা প্রশাসন, পুলিশের যারা কর্মীরা আছেন, তারা গাঁজা সহ বিভিন্ন জায়গায় যারা নেশা সামগ্রী বিক্রি করে তাদেরকে তারা ধরছে, পাকড়াও করছে, তাদেরকে বিভিন্ন জায়গায় শাস্তি দিচ্ছে। কিন্তু সিপিএম এর সময় এটা হতো না, কখনো হয়নি। এর জন্যই সেটা কখনো পত্র পত্রিকায়, নিউজ মিডিয়াতে এতভাবে আসেনি। আজকের দিনে উনি কর্মসংস্থানের কথা বলছেন। আজকে মায়েরা, বোনেরা এই রাজ্যের বুকে, এই তো আমাদের মুখ্যমন্ত্রী মাত্র সেদিন একটা সভাতে বললেন যে এই রাজ্যের বুকে ৯১,০০০ মহিলাকে স্বরোজগারি করে লাখপতি দিদির কথা উনি উল্লেখ করেছেন। আছে সিপিএম এর সময় এটার কোনো উদাহরণ? আজকে এই রাজ্যের বুকে সিপিএম এর সময়ে ৩,৫০০ এসএসজি গ্রুপ ছিল, মহিলা স্বসহায়ক দল। আজকে এটা ৪৯,০০০ ছাড়িয়ে গেছে এবং প্রতিটা গ্রুপের মায়েরা, বোনেরা আজকে লোন নিয়ে তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করছে। এই রাজ্যের যারা কর্মসংস্থান যাদের দরকার ছিল, শিক্ষিত বেকার যুবকরা, তারা বিভিন্ন অবলুপ্তির কথা উনি অভিযোগ তারা বলছে, কে আসছি, তারা বিভিন্ন সময়ে সময়ে রাজ্যের যারা কর্মসংস্থান দরকার, যারা শিক্ষিত সমাজের যুবকরা আছেন, তারা কি করেছে? বিভিন্নভাবে আত্মনির্ভর হওয়ার তারা চেষ্টা করছেন। এবং এই রাজ্যের বুকে একটি দুটি নয়, হাজারো উদাহরণ আছে যারা বিভিন্ন জায়গায় ট্রেনিং করে এবং বিভিন্ন জায়গায় তারা ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, ফ্যাক্টরি দিয়েছেন। সিপিএম এর সময়ে এই রাজ্যের বুকে এই রাজ্যের ছেলেরা কোনো ফ্যাক্টরি দিতে পারেনি, বহিরাজ্য থেকে বিভিন্ন পুঁজিপতিদের এনে এই বুজ্জনগরের বিভিন্ন জায়গায় তারা সিপিএম আমলে বসিয়েছিল ফ্যাক্টরি করার জন্য। কিন্তু বড় বড় পুঁজিপতিরা পর্যন্ত এই রাজ্য থেকে ফ্যাক্টরি বন্ধ করে চলে গিয়েছে। কেন চলে গিয়েছে? চাঁদাবাজদের জন্য। এই রাজ্যের বুকে সবচাইতে বড় যেটা পাওনা এই রাজ্যের মানুষের, এই রাজ্যের যারা কর্মচারীরা আছেন, সেটা হলো আমাদের সময় চাঁদাবাজ বন্ধ হয়ে গিয়েছে, কাউকে চাঁদা দিতে হয় না। আজকে কাউর সিপিএম এর যে মিছিলের লাইন লম্বা হয়েছিল সেটা চাঁদা দিয়ে লম্বা হতে হয়নি আমাদের সময়। এবং খণ্ডন করেছেন, আমি আসবো, আমরা পরবর্তী বিষয়ে আসি। আপনি অনেকক্ষণ বলছেন আপনি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ কেমন আছে সেটা জানতে চাইছি। রাজ্যের মানুষ বিজেপির এই ৭ বছরে এই সুশাসন না অপশাসন, আমাদের আজকের এই এজেন্ডায় আমরা কথা বলতে চাইছি। শান্তনু দেব রয়েছেন বাম নেতৃত্ব, রানা ঘোষ রয়েছেন বিজেপি নেতৃত্ব। আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে কিছু অভিযোগ অবশ্যই শান্তনুবাবু করেছেন, সেগুলো খণ্ডন করছিলেন রানাবাবু। শান্তনুবাবু, আপনার বক্তব্য শুনবো। পাশাপাশি আমরা সাধারণ মানুষ কতটা প্রশাসনের সাহায্য পাচ্ছে, বিশেষ করে পুলিশ প্রশাসনের, সেই বিষয়টা নিয়ে আপনার আলোক পাচ্ছেন। আপনার এই কথাটা বলার আগে আমি একটু বলে নিই। চলে কথা যখন বলি, আমার মনে হয় আমার বন্ধু কান পরিষ্কার করে বা কানে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি একটা কথা বলি, উনি ওটার সঙ্গে অন্যটা লাগিয়ে নেন। হ্যাঁ, আপনি কথাটা ভালো করে শুনেন, প্রয়োজনে না হলে লিখে রাখুন আমি কি বলছি। না, আমি ক্লিয়ার করে দিয়েছি ব্যাপারটা, উনি যেটা জানতে চেয়েছিলেন আমি ক্লিয়ার করে দিয়েছি। বলুন এবার আপনি আপনার বক্তব্য বলুন, আমার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি কিছু বলতে থাকেন। উনি যে কথাগুলো বললেন, আমি একবারের জন্য বলিনি রাজ্যের উপজাতিরা শিক্ষায় হনি, আমি এই কথাটা বলেছি যে দেখে নেবেন চলছে কিন্তু শোটা, আপনারা দেখে নেবেন যে উনি উপজাতিদের শিক্ষায় অনীহায় কথাটা বলেছেন কিনা। উপজাতি ভাইয়েরা বোনেরা দেখে নেবেন, আমি অন ক্যামেরা বলছি, তারা দেখে নেবেন। আমি কি বলেছি আপনি শুনুন। আমি বলেছি আমার শুনতে হবে না, যারা দেখছেন চক্ষু তারাই দেখবেন। সময় শেষ হয়ে যাবে। গ্রামীণ ও পাহাড়ি এলাকায় বসবাসকারী উপজাতিরা একটু পড়াশোনার দিকে অনীহা, আমি তার সঙ্গে এখন আসছে একটু পড়াশোনার দিকে অনীহা, আগে ছিল পুরো মাত্রায় অনীহা, এখন আসছে একটু পড়াশোনায় অনীহা। আমি তার সঙ্গে এটাও আমি সঙ্গে এড করেছি যে আমাদের
যিনি নেতৃত্ব ছিলেন দশরথ দেব, উনি জনশিক্ষা আন্দোলনের মাধ্যমে উপজাতিদেরকে উনি শিক্ষার আলোয় নিয়ে বলেছেন, গেছেন। হ্যাঁ এটা বলেছেন, এই কথাটা বলেন। কিন্তু আপনি এই অনীহা কথাটা শব্দটা বলেন। আপনি এনেছেন এই কথাটা বলেন। যে উপজাতিদের এই আপনি রাজ্যের অস্বীকার- পড়াশোনায় অনীহা আপনি- শব্দটা এনেছেন আপনি আপনি কেন অস্বীকার- বলবেন? আজকে কেন উপজাতিদের আপনি কটাক্ষ করবেন? এই রাজ্যের উপজাতিদের কেন আপনি আপনার ক্ষমা চাওয়া উচিত, কোথায় আমি কটাক্ষ আপনার করবো? ক্ষমা চাওয়া উচিত। আপনি কোথায়- কেন উপজাতিদের আমি- কটাক্ষ করবেন আমি উপজাতিদের পড়াশোনার কটাক্ষ অনীহা করিনি। নিয়ে? আমি উপজাতিদের কটাক্ষ করিনি। আপনি কোন একটা দলের প্রতিনিধিত্ব করেন, আপনার ক্ষমা চাওয়া উচিত এটা নিয়ে। কেন আপনি উপজাতিদের, এই রাজ্যের উপজাতিদের আপনি অসম্মান করবেন? যদি আপনার শুনতে অসুবিধা হয় তাহলে ভালো করে শুনে নিন। উপজাতি ভাই বোনেরা শুনুক এই আপনি- পছন্দটা আপনার। হয়ে গেছে রানাবাবু, ঠিক। আপনি যারা দেখছেন অনুষ্ঠান ওনারা নিশ্চয়ই শুনেছেন শান্তবাবু হ্যাঁ, কি ঠিক আছে, বলেছেন, হ্যাঁ। এবং রানাবাবু আপনি যে অভিযোগ করছেন নিশ্চয়ই যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন পরেও দেখতে পাবেন আপনি- নিউজ ভ্যানগার্ডের পর্দায় আবার। ঠিক। আপনি নেশা নিয়ে কথা বললেন। বামফ্রন্ট সরকারের আমলে এই রাজ্যের মানুষ মানে নেশা বলতে যদি কিছু যদি জানতো তাহলে সেটা গাঁজা চাষ কিছু হয়েছে, ফেন্সিডিল এইগুলি জানতো। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ইনজেকশন, শিরাপথে ইনজেকশন নেওয়া, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, এইগুলি কখনো শুনেছে? নাম জানতো এই রাজ্যের মানুষ। 2018 সালের পর এই রাজ্যের মানুষ এইগুলি সম্পর্কে পুরোপুরি মানুষ অবগত হয়েছে। মা বাবারা চিন্তিত যে ভবিষ্যৎ কি হবে, বহু সংসার শেষ। অস্বীকার করতে পারবেন কারা জড়িত? পুলিশ প্রশাসন জানে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে নেশামুক্ত ত্রিপুরা। নেশামুক্ত ত্রিপুরাকে আমরা, আমাদের মুখ্যমন্ত্রী কি বলেছেন? নেশা মুক্ত ত্রিপুরার স্লোগান দিয়েছেন এবং উনি বারংবার বলছেন যে আমরা এই রাজ্যকে নেশা মুক্ত করব। উনি এই কথা বলেছেন। এইভাবে যদি কথা বলে তাহলে না, প্রোগ্রাম করা যাবে না। রানাবাবু, ওনাকে বলতে দিন, তারপর আমি আপনাকে সুযোগ দেব। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন নেশামুক্ত ত্রিপুরা। পুলিশ প্রশাসন ওনার রাজ্যের কোন কোন জায়গা দিয়ে এই সমস্ত নেশা সামগ্রী রাজ্যে প্রবেশ করে পুলিশের কাছে সেটা বন্ধ করা একদিনের ব্যাপার। তাহলে আপনারা যুক্তি দিন না, আপনাদের কাছে এত আরে আমরা যুক্তি তো- আছে, আপনারা পুলিশ প্রশাসনকে গিয়ে যুক্তি দিন আমরা তো- যে আমাদের কাছে খবর আছে কোন রানাবাবু, দিকে নেশা সামগ্রী একদিনের ব্যাপার, যখন রানাবাবু, এত বড় ব্যাপারটা যখন একদিনের ব্যাপার, আপনারা গিয়ে যুক্তি দিন না কেন? এত বড় ব্যাপারটাকে তো আপনারা আরো বাড়িয়েছেন। আপনাদের কাছে একদিনের এই ব্যাপার রাজ্যে- এটা, এই রাজ্যে আপনার গাঁজা ছিল- মতন লোকের কাছে একদিনের ব্যাপার। তাহলে এত বছর কেন বন্ধ করলেন না? এত আপনি বছর- এই মাত্র স্বীকার এত- করলেন এত বছর যে আমাদের রাজ্যে- সময়ে এত গাঁজা বছর চাষ রাজ্যে হয়েছে, ইনজেকশন ছিল না, আমাদের ফেন্সিডিল সময়ে ছিল বিভিন্ন না, কোপ ইয়াবা সিরাপের ট্যাবলেট ছিল ব্যবস্থা। না। আপনাকে স্বীকার আপনি করতে হবে। এক্ষণে মাত্র এই বললেন রাজ্যে শিরাপথে যে মানুষ সিপিএম এর ইনজেকশন নিত না। সময়ে গাঁজা চাষ এই হয়েছে, দুজনে একসঙ্গে বিভিন্ন কথা ধরনের বলবেন কোপ না। সিরাপের ব্যবস্থা আপনারা দুজনে হয়েছে, একসঙ্গে কথা এতদিন বলবেন, কেন বন্ধ দর্শকদের করলেন না কিছু আপনারা? না, এইভাবে হলে তো আপনার হবে না। শান্তবাবু আপনি বলুন। রানাবাবু, আমি আপনার কাছে আসছি, অনুষ্ঠান এই শেষ রাজ্যের হয়ে যাচ্ছে সময়। এই রাজ্যের মানুষ ইনজেকশন চিনতো না, শিরাপথে ইনজেকশন নেশা নেওয়া যায় মানুষ জানতো না, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট দিয়ে নেশা করা যায় মানুষ এগুলির নামই শুনেনি। আপনারা চিৎকার করে বলবেন আর মানুষ বিশ্বাস করবে, মানুষ কেন জানে না। আপনার সময় এটা ধরা হয়নি? এদিকে কোনো অ্যারেস্ট করা হয়নি, আমাদের সময় অ্যারেস্ট করা হচ্ছে অন ক্যামেরা বুজ্জনগরে অনলাইনে করে নেশা থেকে দিল্লি থেকে দেখছে এগুলোকে ডেস্ট্রয় করার সময়। শান্তবাবু, প্রতি 3 মাস পর পর ডেস্ট্রয় করা হচ্ছে। বিভিন্ন অপরাধের আচ্ছা, ক্ষেত্রে আমি আরেকটু বলি। প্রশাসনের ভূমিকা নেই। হ্যাঁ, আমি বলুন। আরেকটু বলি। সময় কিন্তু ফুরিয়ে রাজ্যের যাচ্ছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কিরকম কাজ করছে, এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি রাজ্যের প্রশাসনকে না জানিয়ে, স্বরাষ্ট্র দপ্তরকে না জানিয়ে যারা নেশা কারবারের সঙ্গে যুক্ত তাদেরকে এসে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে। অস্বীকার করতে পারবেন? ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের নিয়ন্ত্রণে আপনার এই এনআইএ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তারা রাজ্যের পুলিশকে না জানিয়ে, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে না জানিয়ে, ডিজিকে না জানিয়ে এখানে এসে সরাসরি যারা এই সমস্ত বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। প্রশাসনিক এটা কি লেভেলের অপরাধ ব্যাপারটা, এই রাজ্য সরকারের হ্যাঁ, ও করেছে। মুখ্যমন্ত্রীত্বের? আমি এটা অস্বীকার করবো কেন? এটা আপনি করেছে। অস্বীকার করতে পারবেন? কেন অস্বীকার করবো? এটা বলুন যে আর পুলিশ প্রশাসনিক প্রশাসন লেভেলে তাদেরকে যেটা রাজ্যের কাজ করার মুখ্যমন্ত্রী সেটা পুলিশ প্রশাসন পরিচয় করেছে, দিচ্ছে। সেটা রাজ্যের প্রশাসনিক মুখ্যমন্ত্রী- লেভেল সেন্ট্রাল রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র এসে দপ্তর তাদেরকে পরিচালনা অ্যারেস্ট করতে করেছে, পারছেন সেটা না। প্রশাসনিক লেভেলের ব্যাপার। রাজ্যের সেটা নিয়ে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র আপনি দপ্তর কেন পরিচালনা আপনি করতে এটা নিয়ে ব্যর্থ। এখানে আলোচনা স্বীকার করবেন? করতে হবে আপনাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর পরিচালনা করতে পারছেন না, উনার কথা না, শুনছে আপনাদের না। সময় পড়াশোনা উনার কথা শুনছে পরিচালনা না। করতে পেরেছেন? পুলিশ উনার এই নিয়ন্ত্রণে রাজ্যের বুকে নেই। হাজারো ঘটনা পুলিশ- হয়েছে। পুলিশ উনার এই নিয়ন্ত্রণে রাজ্যের নেই। পুলিশ বুকে অন্য যখন কারোর কথা এসডিএম শুনছে। এসডিএম অফিসে ঢুকে পুলিশ খুন অন্য করা হয়েছে, কারোর কথা শুনছে। 6-7 বিধায়ককে খুন করা হয়েছে, রানাবাবু, তখন রানাবাবু। কোথায় ছিল আপনার পুলিশ প্রশাসন আপনাদের সময়? পুলিশ অন্য কারোর কথা শুনছে। পুলিশ রানাবাবু। মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে নেই। পুলিশ মুখ্যমন্ত্রী আরে আপনাদের একজন মন্ত্রীকে খুন করেছে আপনাদের সময়ে, 6-7 জন বিধায়ক খুন হয়েছে আপনাদের সময়ে, 6-7 জন এসডিএম বিধায়ক। অফিসে ঢুকে এসডিএম কে খুন করা হয়েছে, টাক্কা তুলসীকে আপনাদের সময় খুন হয়নি? 2 বোনকে খুন করে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে, আপনাদের সময় রেপ খুন করা হয়নি? হয়েছে, সিলতানি মাঠ- করা হয়েছে। মেলার মাঠ- আপনাদের সময়ে যেই ধরনের ক্রাইম হয়েছে, বিজেপির সরকারের সময়ে 70% সেই ক্রাইম কমে আপনাদের গিয়েছে। সময় হয়নি? এটা হলো এই রাজ্যের প্রশাসনিক না, না, লেভেলে, আপনাদের সময় হয়নি? সেটা হলো আমাদের সুশাসনের সরকার। রানাবাবু, আর শান্তবাবু। আপনাদের সময়ে যা ঘটনা হয়েছে
তার কোনো কিছু এখনো এই ধরনের মার্ডার, এই ধরনের উনি তো- অপসংস্কৃতি, উনি তো কথাই এই ধরনের বলতে দেবেন না। কুসংস্কার আমাদের রাজ্যে হয়নি। ওকে রানাবাবু, আপনি এবার আপনি আসবো আপনার কাছে। Actually ঘটনাটা কি হয়েছে বলতে পারছি, আমি আপনাকে বলি। উনি, আমি প্রথমে একটা শিক্ষা দপ্তরের একটা তথ্য দিলাম, তো ওনার মাথাটা খারাপ হয়ে গিয়েছে। না, মাথা খারাপ হবে কেন? মাথা খারাপ শিক্ষা দপ্তরের চিত্রটা কথা, আমার বেরিয়েছে। মাথা খারাপ হবে কেন? শান্তবাবু, আপনি যখন বেরিয়েছে। ভুল তথ্য দেবেন, আমি ভুল অন তথ্য ক্যামেরা দিচ্ছি যখন না। ভুল, তখন রাজ্যের মানুষকে আরো জানতে দেবো, হবে শান্তবাবু, এই দেবো। ধরনের, আরে আরো ভুল দেবো। তথ্য, আপনার কাছে তো ভুল তথ্য, মিথ্যা তথ্য। রানাবাবু, আমার অনুষ্ঠানে একদম সময় ফুরিয়ে গেছে, আপনি খণ্ডন করার সময় পাবেন না। শান্তবাবু, আপনি যে বিষয়টা বলছিলেন, আমরা পুলিশ প্রশাসনের, আপনারা বা রাজ্যের মানুষ কতটা সহায়তা পাচ্ছে পাচ্ছে বা না। বিভিন্ন প্রশাসনের সহযোগিতা কতটা পাচ্ছে পাচ্ছে না রাজ্যের তো। মানুষ? মানুষ এফআইআর নিয়ে থানায় গেলে, যখন কোনো ঘটনা হয় এফআইআর নিয়ে যখন থানায় যখন যায়, পুলিশ বলছে মন্ডল নেতার সাথে কথা বলে যাচ্ছেন, মন্ডল নেতার পারমিশন ছাড়া এফআইআর নেওয়া যাবে না। এটা হতে পারে কখনো, যে কোনো ইনসিডেন্ট হোক, মানুষ পুলিশের কাছে যাবে, সেখানে এফআইআর দেবে, পুলিশ তার এফআইআর গ্রহণ করবে, পরবর্তী সময় ইনভেস্টিগেশন করবে, যদি ঠিক হয় তাহলে মামলা হবে, যদি ঠিক না হয় তাহলে মামলা হবে না। কিন্তু পরিস্থিতিটা কোন জায়গায়? মন্ডল আজকে থানা পরিচালনা করছে, অতীতে ছিল আমাদের তিনজন নেতা জেলে আছে। আমি আপনাকে বলছি, আমাদের সময় কি গর্ব করে বলছে, আহা, আহা, আমি তো জাজকে কথা বলতে মেরেছে, দেন না। জাজের সঙ্গে এই ধরনের অপকর্ম করেছে, জেলে গিয়েছে, গর্ব করে বলছে তাদের স্বাধীনতা সংগ্রামী, তারা ঠিক আছে, আপনার স্বাধীনতা সংগ্রামী তারা। আপনার সময় আসবে, বলতে দিন। আমাদের তিনজন নেতা এই মুহূর্তে জেলে আছে। যখন ঘটনাটা হয়েছে 2015 সাল, রাজ্যে সিপিএম এর সরকার, মানিক সরকার মুখ্যমন্ত্রী, একবারের জন্য তো উনি এসডিপি কে বাধা সৃষ্টি করেন যে তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো মামলা নেওয়া যাবে না। আচ্ছা। এটা কি প্রমাণিত মানে নয়? শান্তবাবু, আপনি বলছেন তাহলে পুলিশের কাজে কখনো কখনো বাধা সৃষ্টি হয়নি কখনো। কিন্তু আমরা তো দেখেছি পূর্ব থানায় আপনাদের এমপি গিয়ে পুলিশকে ধমকিয়ে যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে এসেছে। আপনি বলছেন যাদেরকে ধরেছে তাদেরকে, আপনি সেদিন আটকে রাখছে, উনি আটকে রাখছে। বলছি হ্যাঁ। সেই দিন তাদেরকে থানায় নিয়ে বসিয়ে রাখা হয়েছে, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেনি। উনি থানায় গিয়ে বলেছেন যে আপনি একটা লোককে থানায় নিয়ে আসলেন, হ্যাঁ। এখন পর্যন্ত তাকে আপনি অ্যারেস্ট দেখালেন না, কিন্তু থানায় বসিয়ে রেখেছেন, কোন অধিকারে আপনি রেখেছেন? আপনি একজন পুলিশ অফিসার হিসেবে সেই কথাটা বলেছে। আচ্ছা, এখানে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেনি, পুলিশ তখন তাদেরকে অ্যারেস্ট করে বসিয়ে রেখেছে। পুলিশ পারে কিনা এরকম কাউকে এনে বসিয়ে না, রাখতে? পুলিশ কাউকে এইভাবে এনে কোন বসিয়ে, তদন্তের জন্য পুলিশ না। কাউকে থানায় আনতে পারে কিনা? হ্যাঁ, পুলিশ কাউকে তদন্তের জন্য থানায় নিয়ে যেতে পারে, হ্যাঁ। কিন্তু তার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। আর মানে একজন এমপি পারেন কিনা থানায় গিয়ে পুলিশকে এরকম ভাবে ধমক দিতে? না, সেটা ওই মুহূর্তে হয়তো উনি ভুল হয়তো, করেছেন। হয়তো, আমি স্বীকার যাচ্ছি, হ্যাঁ। স্বীকার যাচ্ছি। ওকে, রানা বাবু, এই স্বীকার মুহূর্তে করেছেন। না, বলছি, ঠিক আছে, ঠিক আছে, আরে ঠিক আমার আছে। সময়, এখন ঠিক আছে, আপনার সময় বলতে ফুরিয়ে দিন, এসছে। বলতে দিন, যেটা না, না, স্বীকার আমার- করেছেন তো স্বীকার না, করেছেন। না, আমি কিন্তু আমার বক্তব্যটা কিন্তু কমপ্লিট করি। কমপ্লিট করুন। উনি বলছেন, ল অ্যান্ড অর্ডার বলছেন, এই মেলার মাঠে পুলিশের সামনে এই মোবাইলের দোকানে লোকটাকে খুন করা হলো, পুলিশ সামনে দাঁড়িয়ে রইল। মনুবাজার থানার লোকাবে বাদল ত্রিপুরাকে পিটিয়ে হত্যা করা হলো, একজন সাব ইন্সপেক্টর এবং 4 জন কনস্টেবল তার সঙ্গে জড়িত। আপনি এই সমস্ত ঘটনাগুলোকে আপনি ধরবেন না? চরিলামে আমাদের মিছিলে বিজিবি হামলা করে শহীদ মিয়াকে পিটিয়ে হত্যা করলো। এই আপনার পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরায় বাদল ছিলকে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হলো। তো এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ না? আমি বলছি, একে একে বলছি। এবং শুধু তা না, আমি আরেকটু বলছি। এই 93 সাল থেকে 2018 সাল পর্যন্ত রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায়, একটা উদাহরণ দিতে পারবেন যে ত্রিপুরা রাজ্যে কখনো সিপিএম মিছিল করে গিয়ে কোন বিরোধী রাজনৈতিক দলের পার্টি অফিসে হামলা করেছে? কিন্তু আমরা দেখতে পেয়েছি 2021 সালের 8ই সেপ্টেম্বর রাজীব ভট্টাচার্য, বিজেপির সভাপতি, এখন বর্তমান মন্ত্রী টিঙ্কু রায়, পাপিয়া দত্ত, বিজেপির নেত্রী, মিছিল করে লোকজন নিয়ে গিয়ে আমাদের পার্টি অফিসে হামলা করেছেন, আমাদের জেলা অফিস এবং আমাদের পিসি অফিস। বহু শুধু তা না, পত্রিকা এগুলো কি আমি বলবো, আমার তো বলার সুযোগ দিতে হবে, উনি বলার সুযোগ দিচ্ছেন না উনি। ওকে, শান্তবাবু, রানাবাবু, এই যে স্পেসিফিক ঘটনাগুলো উনি বলছেন, আমি বলছি একে একে। সেগুলো কি ললেসনেস নয়? আমি কিন্তু বলছি সময় কিন্তু খুব কম, হ্যাঁ, কম সময়ের আছে। মধ্যে আমি বলছি, কারণ উনি তো বেশিরভাগ বলছেন। দেখুন, উনি খুব সুন্দর করে বললেন যে থানাতে গিয়ে এফআইআর নিলে মন্ডল নেতাদের জিজ্ঞেস করতে হয়, জিজ্ঞেস করার কথা বলেন থানাতে। এই যে অভিযোগটা, সেটা এই রাজ্যের মানুষ ভালো করে জানে যে আজকের দিনে থানাতে যেই পরিমাণ এফআইআর জমা পড়ছে, পুলিশের যে ডায়েরি হচ্ছে, বিগত সিপিএম এর আমলে সেই ডায়েরিটা কোথায় হতো এই রাজ্যের মানুষ জানে। এলসি নেতা, ডিসিএম, ডিসি নেতা, যে যতগুলো লোকাল কমিটির নেতা আছে তাদের বাড়িতে লম্বা লাইন লেগে থাকতো।
থানাতে লম্বা লাইন লাগেনি, লাইনটা থাকতো এই নেতার বাড়িতে। আজকে যান আমাদের বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন আমাদের নেতৃত্বর বাড়িতে, কারোর বাড়িতে লোক যায় না। কেন যায় না? এখন যাওয়ার দরকার পড়ে না। তারা জানে প্রশাসন সুশাসনের সরকার চলছে, তাদের যেটা পাওয়ার সেটা সঠিক নিয়মে তারা পেয়ে যাবে। আজকের দিনে উনি যে অভিযোগটা তুললেন, ঘুরিয়েই বলতে হয় যে এই অভিযোগটা উনাদের সময়ে, সিপিএম এর সময়ে এলসিএম ডিসিএম এর বাড়িতে থানাতে যে বিচার আচার হতো সেটা সেখানে হতো। আজকে উনি বলছেন সেই ইসের কথা, মার্ডারের কথা, বিলোনিয়ার মার্ডারের কথা। আজকে ধনপুরে আমাদের সরকার, আমরা তো বলতে পারতাম যে আমাদের সরকার আমলে আমরা সর্বেসর্বা না, আমাদের সরকারের আমলে আমাদের একজন শহীদ হয়েছেন, আমাদের কর্মীকে ওরা পিটিয়ে হত্যা করেছেন এইবার নির্বাচনের ঠিক পরের মুহূর্তে। এটা সারা প্রত্যেক মিডিয়াতে দেখিয়েছি আমরা, ওর শব নিয়ে আমরা শবযাত্রা করেছি। আমাদের 18তে সরকার আসার আগে আমাদের 11 জন, নিশিকান্ত চাকমা থেকে শুরু করে 11 জন আমাদের কর্মীকে হত্যা করা হয়েছে। এবং এই ধরনের প্রশাসন, এই ধরনের অবস্থান শুধুমাত্র সিপিএম এর কর্মী যারা, সিপিএম এর ক্যাডার বেস যারা, শুনুন আজকে বলতে হয়, একটু টেনে কথা বলি। আজকে দেখুন যাদবপুর ইউনিভার্সিটিতে কি হচ্ছে, জেএনইউতে কি হচ্ছে। আজকে টিভি খুললেই যাদবপুর ইউনিভার্সিটির নিউজ। কি নিউজ? আজকে একটু রাজ্যের কথাটাই আমি একটু টেনে বলছি। আজকে যাদের পেছনে, যাদের মাওবাদী নকশালিস্টের যাদের মায়াকান্না, যাদের আঘাত রয়েছে, তারা এই রাজ্যের অবস্থানটাকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, এবং আজকে আরবান যারা নকশালিস্ট তারা কি করছে এই রাজ্যের অবস্থান, সেটা আজকের দিনে রাজ্যের মানুষ বিভিন্ন সময়ে তারা দেখেছে। প্রশাসন প্রশাসনিক লেভেলে চলছে। রাজনৈতিক সন্ত্রাসের ঘটনাগুলো এভাবে আপনারা গলা উঁচু করে বলছেন, এখানে সত্যি আমাদের মতো মানুষের লজ্জা লাগছে যে আমাদের মতো রাজ্যে, ত্রিপুরার মতো ছোট্ট একটা রাজ্যে, যেখানে গোটা ভারতবর্ষে রাজনৈতিক, শুধু পশ্চিমবঙ্গ বাদ দিলে বা উত্তর পূর্ব ভারতের দু একটি রাজ্য বাদ দিলে বাকি গোটা ভারতবর্ষে নির্বাচনকে ঘিরে হোক বা অন্যান্য সময়ও রাজনৈতিক হিংসার এতটা চিত্র দেখা যায় না। সেখানে আপনারা দুজন হাতে গণাচ্ছেন আমাদের যে কটা রাজনৈতিক সন্ত্রাসের কারণে খুন হয়েছে বা অন্যান্য অপরাধ হয়েছে। সেটা সত্যি আমাদের মতো মানুষদের জন্য, রাজ্যবাসীদের জন্য সেটা লজ্জা যে আমাদের রাজ্যে এখনো এভাবে রাজনৈতিক সন্ত্রাস হয়। অসংখ্য ধন্যবাদ আপনারা দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। আপনারা অবশ্যই আলোচনা করলেন, এবং রাজ্যে সুশাসন চলছে না অপশাসন চলছে অবশ্যই সেটা মানুষ বিচার করবে, কারণ মানুষ শেষ কথা বলে। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, কারণ ইদানিংকালে আমরা দেখেছি কোন রকম রাজনৈতিক আমরা সভা যখনই হয় তখন একে অপরের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রাখেন বিভিন্ন নেতৃত্বরা। শাসকরা বিরোধী দলের প্রতি অভিযোগ রাখেন, বিরোধীরা শাসকের অভিযোগ রাখেন। এখন সেই সব অভিযোগ কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা অবশ্যই জনগণ বিচার করবে। তবে আপনাদের দুজনকে আজকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সঙ্গে ছিলেন, আলোচনা করলেন। দর্শক বন্ধুরা, বিশেষজ্ঞরা বলছেন সুষ্ঠু গণতন্ত্র সব রাজনৈতিক দলের কর্মসূচি থাকাটাই স্বাভাবিক। তবে কোনো নির্বাচন ছাড়া রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলোর এ ধরনের প্রকাশ্য সমাবেশ সত্যি ইদানিংকালে নজিরবিহীন। তবে রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন, প্রশাসন রাজ্যের জনগণের হিতে কতটা কাজ করছে সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।